বিজেপি সাংসদ সুব্রমনিয়ম স্বামী এবার দাবি করে বসলেন ভারতের জাতীয় সঙ্গীত বদলে দিতে হবে। যে জাতীয় সঙ্গীত বাংলার গর্ব, বাঙালির গর্ব, ভারতের গর্ব, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। যে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে নোবেল পুরস্কার উপহার দিয়েছেন এবং শুধু তাই নয়, দুটো দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীতকে বদলে দেওয়ার দাবি করলেন তিনি। তার অনেক আপত্তি রয়েছে তার মধ্যে, কিন্তু ব্যক্তিগতভাবে ভারতীয় জনতা পার্টির কেন আপত্তি বলে আমি মনে করি জানেন? তার কয়েকটা কারণ আপনাদের সামনে বিশ্লেষণ করছি, দেখুন তো আপনারা মেলাতে পারেন কিনা। আমরা যে জাতীয় সঙ্গীতটা গাই, জাতীয় সঙ্গীত হিসাবে যেটাকে তুলে ধরা হয়েছে, সেটা আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান। এবং সেই গানের প্রথম স্তবকটা, যেটা জনগণ মন অধিনায়ক থেকে শুরু হচ্ছে, জয় 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 হে দিয়ে শেষ হচ্ছে, সেটাকে জাতীয় সঙ্গীত হিসাবে নেওয়া হয়। এটার টোটালে 5খানা স্তবক আছে এবং আরো 4খানা স্তবক আছে। এই 4টে স্তবকের মধ্যে যে দ্বিতীয়, অর্থাৎ প্রথমটা গাই আমরা বাদ দিলে দ্বিতীয় স্তবকটা শুরু হচ্ছে, অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু বৌদ্ধ শিখ মুসলিম খ্রিস্টান সবাইকে নিয়ে চলার কথা বলেছিলেন। এবং যারা ভারতীয় জনতা পার্টির রাজনীতিকে দেখেন তারা জানেন বিজেপি সবাইকে নিয়ে চলতে পছন্দ করে না। বিজেপির ক্ষেত্রে হিন্দুরা ঈদের সিমুই খাবে আর মুসলমান ভাইরা দুর্গাপুজোয় ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে যাবে, এটা বিজেপির কাছে কখনোই পছন্দের জায়গা নয়। এবার তৃতীয় লাইনটা কি? পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা। এই যে লাইনটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, অর্থাৎ ভারতবর্ষ এমন ভাবে চলবে, এমন ভাবে সেই সিংহাসনের যারা কন্ট্রিবিউশন হবে, সেখানে কন্ট্রিবিউট করবে, সেটার যেমন পূর্বের গুরুত্ব থাকবে, তেমনি পশ্চিমের গুরুত্ব থাকবে, তেমনি উত্তরের গুরুত্ব থাকবে, তেমনি দক্ষিণের গুরুত্ব থাকবে। তাই তিনি বলছেন পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা। এখন সত্যি কি পূর্ব পশ্চিমের সমান গুরুত্ব নিয়ে কেন্দ্রীয় সরকার চলছে? কয়েকটা উদাহরণ দিই আপনাকে। বাংলার মানুষ বিজেপিকে 40% ভোট এবং 18টা লোকসভার সাংসদ দিয়ে কেন্দ্রীয় সরকার গঠন করতে পাঠিয়েছে। গত বছর 2014 সালে বিজেপির যখন মাত্র 2টো এমপি ছিল, তখন স্বাভাবিকভাবেই মন্ত্রী কম পেত বাংলা। 2টো মন্ত্রী পেয়েছিল বাংলা, তাও হাফ মন্ত্রী, আধা মন্ত্রী। তো সেই আধা মন্ত্রী মানে যেটা বলতে পারেন হাফ প্যান্ট মন্ত্রী আর কি, যার মধ্যে আধা মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয় এবং দার্জিলিং এর সাংসদ এস এস আলুওয়ালিয়া। এবার বাংলার মানুষ বিজেপিকে 18টা আসন দিল। বাংলা ভাবলো এবার বোধহয় পূর্ণমন্ত্রী পাওয়া যাবে এবং আধা মন্ত্রীর সংখ্যাও বাড়বে। কিন্তু আসল সত্যটা কি? উত্তরপ্রদেশে বিজেপির টোটাল 9টা মন্ত্রী, তার মধ্যে 4টেই হচ্ছে পূর্ণমন্ত্রী। মধ্যপ্রদেশে বিজেপির 7টা মন্ত্রী, তার মধ্যে 4টেই পূর্ণমন্ত্রী। গুজরাটে বিজেপির 4টে মন্ত্রী, তার মধ্যে 2টোই পূর্ণমন্ত্রী, অমিত শাহ আছেন যার মধ্যে। বিহার টোটাল 5টা মন্ত্রী, যার মধ্যে 2টো পূর্ণমন্ত্রী। আর বাংলায় টোটাল 2টো মন্ত্রী, একটাও পূর্ণমন্ত্রী নেই, 2টোই আধা মন্ত্রী। অর্থাৎ শুধুমাত্র উত্তর ভারত এবং পশ্চিম ভারত নিয়ে সরকার চলছে, পূর্ব ভারতের কোনো কন্ট্রিবিউশন নেই। এবার চলে আসুন চতুর্থ স্তবকে, 3 নম্বরটা বাদ দিয়ে। চতুর্থ স্তবকটা উনি কি বলছেন? ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে, জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে, দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে, স্নেহময়ী তুমি মাতা। এখন বর্তমানে ভারতবর্ষের অবস্থাটা আমরা প্রত্যেকে জানি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের চতুর্থ স্তবকের মতো। ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে। আপনারা দেখছেন কৃষক আন্দোলন চলছে, আপনারা দেখছেন ছাত্ররা আন্দোলন করছে, আপনারা দেখছেন ভারতবর্ষের সর্বত্র একটা দোদুল্যমান পরিস্থিতি, জিডিপি নেমে গেছে, মানুষ খেতে পাচ্ছে না, তার উপরে কেন্দ্রীয় সরকার ফুর্তির পরে ফুর্তি করে চলেছে, মূর্তি বানিয়ে চলেছে, রেল বেচে দিচ্ছে, বিভিন্ন সরকারি সংস্থা পেট্রোলিয়াম থেকে শুরু করে সব বেচে দিচ্ছে। অর্থাৎ ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে। এবার দ্বিতীয় লাইনটা কি? জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে, দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে, স্নেহময়ী তুমি মাতা। অর্থাৎ ভারত মাতা যদি তার সন্তানদের এখন রক্ষা করার পণ করেন, তাহলে ভারত মাতাকে প্রথম যেটা করতে হবে তার কুলাঙ্গার সন্তান ভারতীয় জনতা পার্টি এবং তার সরকারকে উৎখাত করতে হবে। ফলে এই যে চাপা আবেদন রবীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার প্রতি করে গেছে, হে ভারত মাতা, ঘোর ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে আমার দেশে যারা পীড়িত মূর্ছিত আছে তাদেরকে তুমি রক্ষা করো। তাদেরকে যদি রক্ষা করে তাহলে তো বিজেপির ঘটি উল্টে যাবে, এখানেও তাই বিজেপির সমস্যা। এবার শেষ স্তবকে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, রাত্রি প্রভাতিল উদিল রবি ছবি, পূর্ব উদয়গিরি ভালে, গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ, নবজীবন রস ঢালে, তব করুণারুণ রাগে নিদ্রিত ভারত জাগে, তব চরণে নত মাথা, জয় হে জয় হে জয় 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 হে। এবার ভাবুন, রাত্রি প্রবাহাতিল উদিল রবিচ্ছবি, পূর্ব উদয়গিরি ভালে। রাত্রি যদি পোহায় তাহলে আগে বিজেপির শাসনের অবসান ঘটাতে হবে,
এবং রবির ছবি উঠবে, তখনই ভারতবর্ষে নতুন সকাল আসবে। গা হে বিহঙ্গম পুণ্য সমীরণ নবজীবন রস ঢালে, তব করুণারুণ রাগে নিদ্রিত ভারত জাগে। চতুর্দিকের ঘটনা দেখে মনে হচ্ছে না পেঁয়াজের দাম বাড়ছে কেন্দ্রীয় সরকারের কালা আইনের জন্য, আলুর দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, বিভিন্ন জিনিসের দাম বাড়ছে, রেলের টিকিট প্রাইভেটের হাতে, এয়ারপোর্ট বিক্রি হচ্ছে, সমস্ত কিছু বিক্রি হচ্ছে। মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে নরেন্দ্র মোদীর সরকার আসলে ভারতকে ধ্বংস এবং খোকলা করে দিয়ে গেছে, অর্থাৎ নিদ্রিত ভারত জাগছে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চম স্তবক, নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা, জয় হে জয় হে, জয় 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 হে। তার আগে আছে কি, জয় 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 হে, জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে, জয় 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 হে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে গান, যার প্রথম স্তবকটা জাতীয় সঙ্গীত হিসাবে নেওয়া, তার ছত্রে ছত্রে যদি মিল খুঁজে পান তাহলে বর্তমান কেন্দ্রীয় সরকারের অনাচারের মিল খুঁজে পাবেন, এবং তার এগেনস্টে জেগে ওঠা ভারতবাসী, জেগে ওঠা ভারতবর্ষের এক ডাক, এবং ভারত মায়ের প্রতি তার সন্তানদের রক্ষা করার এক কাতর আবেদন শুনতে পাবেন। এই আবেদনটাই সমস্যা সুব্রমণ্যম স্বামীদের, এই আবেদনটাই সমস্যা বিজেপির নেতাদের। তাই তো কখনো রবীন্দ্রনাথ ঠাকুর কেন দাড়ি রাখেন, কেন জব্বা পড়েন, তাই তিনি কি মুসলমান ছিলেন কিনা এই নিয়ে যেমন প্রশ্ন তোলেন এই বিজেপির নেতারা, এই বিজেপির নেতারাই আবার জাতীয় সঙ্গীত বদলের ডাক তোলেন। ভুলে যাবেন না এই বিজেপির সরকার ক্রমাগত বাঙালিদের অপমান করেছে। তাই তো গুজরাটে দাঁড়িয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের মতো গুজরাটি মনীষীর মূর্তি তৈরি হয় ৩৫০০ কোটি খরচ করে। নেতাজির মূর্তি বিজেপি তৈরি করতে পারে না কলকাতা বা দিল্লির বুকে। হ্যাঁ হবে, ২০২৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের চাবিকাঠি যখন হয়ে উঠবেন, বিশ্বাস করি আমি ৩৫০০ কোটি কেন, আরো বড় আরো উঁচু মূর্তি তৈরি হবে নেতাজি সুভাষচন্দ্র বোসের। সেদিন বাংলার সবচেয়ে বড় অবহেলিত যে বীর, সে মর্যাদা পাবে। তার জন্য একটা বাঙালির হাতে ক্ষমতা দরকার। এই রাজ্যে তো বাংলার মানুষ ভেবে নিয়েছে দিদি থাকছেন, বিজেপি নেতারা বারবার বাঙালিদের অপমান করে। সে নোবেল পুরস্কার পেতে গেলে বিদেশি বউ থাকতে হয় রাহুল সিনহার বক্তব্য থেকে, ২ টাকা কিলো চাল কুকুর ছাগল খায় দিলীপ বাবুর বক্তব্য থেকে, বাংলা দেশদ্রোহীদের গড় দিলীপ বাবুর বক্তব্য থেকে, চিড়ে খায় বাংলাদেশিরা কৈলাস বিজয়বর্গীয়র বক্তব্য থেকে, বিহারে মুঙ্গেরে দুর্গাপুজোয় বাঙালির গুলি চলা থেকে শুরু করে, উত্তরপ্রদেশে রামলীলা অ্যালাউ করা দুর্গাপুজো অ্যালাউ না করা থেকে শুরু করে, ত্রিপুরায় বিজেপি শাসনে দুর্গাপুজোর ছুটি কমিয়ে দেওয়া, প্রত্যেকটা ঘটনা কিন্তু বাঙালি খাতায় কলমে নোট করছে। ২০২১-এর নির্বাচনে সুদে আসলে মিটিয়ে দেবে। তার উপরে এখন আবার নতুন আবেদন জাতীয় সঙ্গীত বদলাতে হবে। হ্যাঁ স্বাভাবিক, মানুষ তো নয়, গরুরা এরকম আবেদন করতেই পারে। বাঙালি ক্ষমাপ্রবণ জাতি, হয়তো এবারও ক্ষমা করে দেবে। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় সুভাষ।